Welcome friends to my YouTube channel. Today I am going to talk about some short question from the play Arms and the Man by G.B. Shaw. So let's start the video. The first question is, what is the new drama? What is the new drama? The new drama was the general title given to the plays which dealt with the changing opinions about new women, new man, new morality. Okay, so what is the new drama? The new drama was the general title given to the plays which dealt with the changing opinions about new women, new man, new morality. The new drama was intellectual and it deals with social and political problems. So, the new drama was intellectual and it deals with social and political problems. Its technique is also new. So, new drama key? The new drama was the general title given to the plays which dealt with the changing opinions about new women, new man, new moralities. So, আমরা নিউ ড্রামা বলতে কি বুঝবো, যে কোনো একটা নাটকে যখন নতুন কিছু দেখানো হয়, হ্যাঁ, নিউ ওপিনিয়ন থাকে, একটা নতুন মত থাকে যে কোনো বিষয়ে, উইমেনদের সম্পর্কে, ম্যানের সম্পর্কে বা মোরালিটি সম্পর্কে। ওকে, দ্য নিউ ড্রামা ওয়াজ ইন্টেলেকচুয়াল অ্যান্ড ইট ডিলস উইথ সোশ্যাল পলিটিক্যাল প্রবলেমস। এটা সোশ্যাল এবং পলিটিক্যাল প্রবলেমস নিয়ে ডিল করে, অর্থাৎ সামাজিক এবং রাজনৈতিক সমস্যা নিয়ে ডিল করে এই নাটকগুলোতে, ডিল করা হয়। ইটস টেকনিক ইজ অলসো নিউ, আবার এর যে টেকনিকটা সেটাও কিন্তু নতুন থাকে। ওকে, সো হোয়াট ইজ দ্য নিউ ড্রামা? দ্য নিউ ড্রামা ওয়াজ দ্য জেনারেল টাইটেল গিভেন টু দ্য প্লে হুইচ ডিলড with the changing opinions about new women, new man, new morality. The new drama was intellectual and it deals with social and political problems. Its technique is also new. Okay, clear. Next question. When was Shaw's Arms and the Man staged? When was Shaw's Arms and the Man staged? কখন এটা মঞ্চস্থ হয়েছিল? ঠিক আছে, স্টেজড হয়েছিল কবে? আর্মস অ্যান্ড দ্য ম্যান ওয়াজ পারফর্ম ফর দ্য ফার্স্ট টাইম অ্যাট দ্য অ্যাভিনিউ থিয়েটার। তাহলে কোন থিয়েটারে এটা পারফর্ম করা হয়েছিল? অ্যাভিনিউ থিয়েটার, লন্ডনে, অন দ্য 21st এপ্রিল 1894। 21st এপ্রিলের 1894-এ কিন্তু এটা তোমার প্রথমবারের জন্য এটাকে মঞ্চস্থ করা হয়। ঠিক আছে, প্রথমবারের জন্য এটা কিন্তু মঞ্চস্থ করা হয়। ওকে, প্রথমবারের জন্য এটা মঞ্চস্থ করা হয় কবে? 21st এপ্রিল 1894-এ অ্যাভিনিউ থিয়েটার, লন্ডনের অ্যাভিনিউ থিয়েটারে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ওয়াজ আর্মস অ্যান্ড দ্য ম্যান কল্ড এ প্লেজেন্ট কমেডি? কেন আর্মস অ্যান্ড দ্য ম্যানকে একটা প্লেজেন্ট কমেডি বলা হয়? দ্য আর্মস অ্যান্ড দ্য ম্যান ইজ এ প্লেজেন্ট কমেডি বিকজ ইট ইজ ফুল অফ উইট অ্যান্ড হিউমার। তাহলে কেন এটাকে আর্মস অ্যান্ড দ্য ম্যানকে কেন প্লেজেন্ট কমেডি বলা হয়? কারণ এটা ফুল অফ উইট অ্যান্ড হিউমার এবং উইটে ভরা। ওকে, সো ইট ইজ এ উইটি এক্সপোজার অফ ফলস সেন্টিমেন্টাল ভিউজ অফ ওয়ার অ্যান্ড লাভ। এখানে একটা কি দেখানো হয়েছে? একটা ফলস সেন্টিমেন্টাল একটা ভিউ দেখানো হয়েছে, একটা ফলস সেন্টিমেন্টাল ভিউ অফ ওয়ার অ্যান্ড লাভ, যেটা মিথ্যা, যেটার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে, হোয়াট ইজ দ্য হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য প্লে? এই নাটকের হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি? দ্য প্লে হ্যাজ দ্য হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য সার্বো বুলগেরিয়ান ওয়ার অফ 1885। তাহলে এর হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা জানতে পারলাম কি? সার্বো বুলগেরিয়ান ওয়ার, সার্বসদের সঙ্গে বুলগেরিয়ানদের যে ওয়ার হয়েছিল 1885-এ, সেটাই হচ্ছে এর কিন্তু তোমার হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড। নেক্সট কোয়েশ্চেন, ইজ দ্য প্লে এ হিস্ট্রিক্যাল প্লে? এটাকে একটি হিস্ট্রিক্যাল প্লে বলা যাবে? দ্য প্লে ইজ নট এ হিস্ট্রিক্যাল প্লে। এটাকে একটা হিস্ট্রিক্যাল প্লে বলা যাবে না। অলদো ইট রিপ্রেজেন্ট দ্য বুলগেরিয়ান কাস্টমস অ্যান্ড ম্যানার। যদিও এটা বুলগেরিয়ান কাস্টমস এবং ম্যানার্সকে রিপ্রেজেন্ট করছে, তাও কিন্তু আমরা এটাকে হিস্ট্রিক্যাল প্লে বলতে পারবো না। কেন বলতে পারবো না? দ্য ব্যাকগ্রাউন্ড অফ বুলগেরিয়ান লাইফ সার্ভস অ্যাজ এ সেটিং ফর দ্য ক্রিটিসিজম অফ সার্টেন ফলস আইডিয়া। এইখানে যে বুলগেরিয়ান লাইফটাকে যে স্কেচ করা হয়েছে বা পোর্ট্রে করা হয়েছে, সেটা কিন্তু শুধুমাত্র কেন করা হয়েছে? অ্যাজ এ সেটিং ফর দ্য ক্রিটিসিজম অফ সার্টেন ফলস আইডিয়া। যে কিছু যে ফলস আইডিয়া আছে, সেগুলোকে যাতে আমরা সেগুলোকে যাতে প্লেরাইট ক্রিটিসাইজ করতে পারেন, তার জন্যই কিন্তু তিনি বুলগেরিয়ান লাইফটাকে জাস্ট সেটিং হিসাবে ইউজ করেছেন। ওকে, তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন, যে হোয়ার ইজ বুলগেরিয়া? বুলগেরিয়া কোথায় অবস্থিত? বুলগেরিয়া ইজ এ স্মল কান্ট্রি ইন দ্য বালকান পেনিনসুলা। তাহলে বালকান পেনিনসুলাতে অবস্থিত বুলগেরিয়া হচ্ছে একটা ছোট্ট দেশ। সোফিয়া দ্য ক্যাপিটাল অ্যান্ড দ্য লার্জেস্ট টাউন। তাহলে বুলগেরিয়ার ক্যাপিটালের নাম কি? সোফিয়া, আর এর লার্জেস্ট টাউন হচ্ছে সোফিয়াকেই এর লার্জেস্ট টাউন হিসাবেও ধরা হয়। ওকে, তাহলে বুলগেরিয়া হচ্ছে তোমার একটা ছোট্ট দেশ যেটা বালকান পেনিনসুলাতে অবস্থিত, এবং সোফিয়া হচ্ছে এর কিন্তু ক্যাপিটাল এবং লার্জেস্ট টাউন। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ শ মিন বাই ইট ইজ হাফ রিচ বুলগেরিয়ান হাফ চিপ
Viennese. It is half rich Bulgarian, half cheap Viennese. সো আমরা দেখেছি যখন বেড চেম্বারের ডেসক্রিপশন দিতে থাকেন প্লেরাইট যখন বেড চেম্বারের ডেসক্রিপশন দিতে থাকেন আমাদের কার বেড চেম্বারের ডেসক্রিপশন দিতে থাকে আমাদের যে হিরোইন আমাদের যে হিরোইন সেই হিরোইনের যখন বেড চেম্বারের ডেসক্রিপশন দিতে থাকেন তখন কিন্তু এই যে উক্তিটা তিনি করেন যে ইট ইজ হাফ রিচ বুলগেরিয়ান হাফ চিপ ভিয়েনিস দ্য বেড চেম্বার অফ দ্য লেডি হুইচ ইজ দ্য সিন অফ দ্য ফার্স্ট অ্যাক্ট অফ দ্য প্লে has the costly furniture and also the cheap fashionable articles bought from Vienna, the capital of Austria. তাহলে ভিয়েনা থেকে অনেক কস্টলি ফার্নিচার যেগুলো কেনা হয়েছিল এবং চিপ ফ্যাশনেবল আর্টিকেলস যেগুলো কেনা হয়েছিল সেগুলো দ্বারা তার বেড চেম্বারটা কিন্তু সজ্জিত ছিল। দেয়ার ইজ এ স্ট্রেঞ্জ মিক্সচার অফ ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ফ্যাশন। তাহলে তার ঘরের যে অর্থাৎ রায়নার যে বেড চেম্বার সেই রায়নার বেড চেম্বারের যে বর্ণনা প্লেরাইট দিয়েছেন সেটা কীরকম ছিল যে সেটা দেখে যেন মনে হচ্ছিল সেটা একটা মিক্সচার অফ ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ফ্যাশনের যেন একটা মিক্সচার। তার জন্য এখানে কিন্তু প্লেরাইট এই উক্তিটা করেছিলেন যে ইট ইজ হাফ রিচ বুলগেরিয়ান হাফ চিপ ভিয়েনিস। ঠিক আছে, বেশ। তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ টার্কিশ অটোমান কি? অটোম্যান ইজ এ কুশন সিট উইথ ব্যাকস অর আর্মস। তাহলে অটোমান মানে কি? টার্কিশ অটোমান হচ্ছে একটা কুশন সিট, একটা চেয়ার উইথ ব্যাকস অর আর্মস এবং ব্যাকস থাকবে যেটা, এবং কুশন সিট যেটা কুশন থাকবে, বেশ গদি জাতীয় চেয়ার বিশেষ। ঠিক আছে, টার্কিশ কেন বলছে? ইট ইজ অফ টার্কিশ অরিজিন, কারণ এটা তুর্কির থেকেই এই চেয়ারটার মানে তুর্কির লোকেরাই প্রথম এই চেয়ারটা ইভলভ করে। ঠিক আছে, তুর্কিতেই প্রথম ইমার্জ হয় এই চেয়ারটা, এরকম ধরনের চেয়ার, তার জন্য এটাকে টার্কিশ অটোম্যান বলা হয়। নাম্বার 9, দেয়ার হ্যাজ বিন এ ব্যাটেল, হোয়াট ব্যাটেল ইজ রেফার্ড টু? দেখো হোয়াট ব্যাটেল ইজ রেফার্ড টু, কোন ব্যাটেলের কথা বলা হয়েছে? দ্য ব্যাটেল রেফার্স টু দ্য ব্যাটেল অ্যাট স্লিপনিটজা যে লড়াইটা হয়েছিল সেই লড়াইটার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। দেয়ার হ্যাজ বিন এ ব্যাটেল, হোয়াট ব্যাটেল ইজ রেফার্ড টু? দ্য ব্যাটেল রেফার্স টু দ্য ব্যাটেল অ্যাট স্লিপনিটজা যে ব্যাটেলটা হয়েছিল সেই ব্যাটেলটার কথা বলা হয়েছে। নাম্বার 10, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য ব্যাটেল ফর দ্য স্পিকার অ্যান্ড দ্য লিসনার? এই ব্যাটেলের যে সিগনিফিক্যান্স সেটা স্পিকার এবং যে লিসনার, এখানে স্পিকার হচ্ছে তোমার ক্যাথরিন, তাই তো? ক্যাথরিন বলছে কাকে? রায়নাকে বলছে। তাহলে এইখানে রায়না হচ্ছে লিসনার। তাহলে এদের দুজনের যে এই ব্যাটেলটার যে প্রভাবটা এদের দুজনের উপর পড়েছিল সেটা সিগনিফিক্যান্সটা সম্পর্কে কিন্তু জানতে চাওয়া হচ্ছে যে হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য ব্যাটেল ফর দ্য স্পিকার অ্যান্ড দ্য লিসনার। যুদ্ধের তাৎপর্যটা কি? দ্য ব্যাটেল ওয়াজ ওয়ান বাই সার্জিয়াস আমরা যা দেখবো যে যার সঙ্গে রায়নার বিয়ে হওয়ার কথা থাকবে সে হচ্ছে সার্জিয়াস এনগেজ থাকবে রায়নার সাথে। তো সেই সার্জিয়াস, দ্য ব্যাটেল ওয়াজ ওয়ান বাই সার্জিয়াস দ্য লাভার অফ রায়না, যে হচ্ছে রায়নার লাভার আমরা জানতে পারছি। দ্য হিরোইন হু ইজ দ্য লিসনার, এখানে কিন্তু রায়না কিন্তু লিসনার। অ্যান্ড দ্য উড বি সান ইন ল অফ ক্যাথরিন, উড বি সান ইন ল কে? ক্যাথরিন হচ্ছে রায়নার মা। তাহলে ক্যাথরিনের উড বি সান ইন ল কে হচ্ছে সার্জিয়াস, রায়নার যে লাভার যার সঙ্গে রায়না কিন্তু এনগেজড আছে। ঠিক আছে, দ্য মাদার অফ রায়না হু রেফার্স টু দ্য গ্রেট ব্যাটেল। তাহলে এখানে স্পিকার কে আছে? এখানে স্পিকার হচ্ছে রায়নার মাদার অর্থাৎ ক্যাথরিন কিন্তু বলছে রায়নাকে যে দেয়ার হ্যাজ বিন এ ব্যাটেল। হ্যাঁ, তাহলে দেয়ার ব্যাটেল ওয়াজ ওয়ান বাই সার্জিয়াস, যুদ্ধটা কে জয় করেছিল? সার্জিয়াস জয় করেছিল যুদ্ধটা। সার্জিয়াস কে ছিল? দ্য লাভার অফ রায়নার লাভার ছিল, যে হচ্ছে আমাদের এই নাটকের হিরোইন। হু ইজ দ্য লিসনার, এখানে কিন্তু সেই হচ্ছে লিসনার। অ্যান্ড দ্য উড বি সান ইন ল অফ ক্যাথরিন দ্য মাদার অফ রায়না, আর ক্যাথরিনের হচ্ছে উড বি সান ইন ল সার্জিয়াস। ক্যাথরিন হচ্ছে রায়নার মাদার, হু রেফার্স টু দ্য গ্রেট ব্যাটেল। ঠিক আছে, যে এখানে এই গ্রেট ব্যাটেলটাকে রেফার করেছে, মেনশন করেছে, সে হচ্ছে রায়নার মা ক্যাথরিন। Number 11, a cavalry charge, think of that. What is the cavalry charge? Cavalry charge কি? The cavalry charge means the attack by the horsemen এর দ্বারা, অশ্বারোহী সৈন্যর দ্বারা যদি অ্যাটাক করা হয় সেটাকে বলা হয় cavalry charge। ঠিক আছে, তারপরে কি বলছে? why is the speaker interested in it? এখানে স্পিকার কেন ইন্টারেস্টেড? স্পিকার বলতে কে? ক্যাথরিন কেন ইন্টারেস্ট? সার্জিয়াস দ্য লাভার অফ রায়না লেড দ্য ক্যাভেলারি চার্জ, ক্যাথরিন দ্য মাদার ইজ র্যাপচারাস ওভার ইট। হ্যাঁ, এখানে কিন্তু ক্যাথরিন ইন্টারেস্টেড কেন? কারণ তার যে উড বি সান ইন ল সে হচ্ছে সার্জিয়াস, এবং সার্জিয়াস কিন্তু এই ক্যাভেলারি চার্জটাকে লিড করেছিল। ঠিক আছে, নেতৃত্ব দিয়েছিল কে? সার্জিয়াস। নাম্বার 12, হাউ ডাজ ক্যাথরিন ডেসক্রাইব দ্য ক্যাভেলারি চার্জ? কীভাবে ক্যাথরিন ক্যাভেলারি চার্জটাকে ডেসক্রাইব করেছিল? খুব ইম্পর্টেন্ট এটা, ক্যাভেলারি চার্জটাকে ক্যাথরিন কীভাবে ডেসক্রাইব করেছিল? হোয়াট ইজ দ্য আইরনি ইন দিস ডেসক্রিপশন? আর এখানে ডেসক্রিপশনের মধ্যে আইরনি কী ছিল এই দুটো জিনিস কিন্তু দেওয়া হয়েছে। তাহলে কি দেখো, ক্যাথরিন ডেসক্রাইব দ্য গ্যালান্ট
Bulgarians with their swords and eyes flashing fell upon the enemies like an avalanche and scattered the Austrian officers like chaff. তাহলে কি বলছে যে অ্যাভালাঞ্চের মতো তারা কিন্তু ছেয়ে পড়েছিল এবং অস্ট্রিয়ান যে অফিসাররা ছিল তাদেরকে চ্যাফের মতো মানে তুষের মতো যেন ছড়িয়ে ছিটিয়ে করে দিয়েছিল, ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়েছিল। তাহলে একটা রোমান্টিক বিলিভ আছে ওয়ার সম্পর্কে আমরা ক্যাথরিনের এটা জানতে পারছি যে একটা ইমাজিনারি ওয়ার্ল্ডে বাস করে এরা, ঠিক আছে, বাস্তব থেকে প্র্যাগম্যাটিক যে ওয়ার্ল্ড সেই ওয়ার্ল্ড থেকে কিন্তু অনেক দূরে একটা ইমাজিনারি ওয়ার্ল্ড নিজেরা ক্রিয়েট করে নিয়েছে, সেই ইমাজিনারি ওয়ার্ল্ডেই কিন্তু এরা বাস করে। তাহলে ক্যাথরিন ডেসক্রাইবস দ্য গ্যালান্ট বুলগেরিয়ানস উইথ দেয়ার সোর্ডস অ্যান্ড আইস ফ্ল্যাশিং ফেল আপন দ্য এনিমিস লাইক অ্যান অ্যাভালাঞ্চের মতো যেন তাদের যে আইসটা, তাদের যে নজর বা তরোয়ারি, এই দুটো জিনিস তাদের কিসের মতো পড়েছিল, তাদের উপরে অ্যাভালাঞ্চের মতো একটা অ্যাভালাঞ্চের মতো পড়েছিল এবং স্ক্যাটার দ্য অস্ট্রিয়ান অফিসার্স লাইক চ্যাফ, অস্ট্রিয়ান অফিসারদের চ্যাফের মতো মানে তুষের নাই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে এক করে দিয়েছিল। ক্যাথরিন ইমাজিন দ্য হোল সিন, এটা কিন্তু একটা আয়রনির এক্সাম্পল। কেন আয়রনির এক্সাম্পল? কারণ হচ্ছে এটা হচ্ছে কিন্তু ক্যাথরিনের ইমাজিনেশন, বাস্তবে কি ঘটেছিল সেটা আমরা নাটকে সবাই দেখেছি যে বাস্তবে এটা কি ঘটেছিল বাস্তবে, কিন্তু আসলে এখানে কি বলছে, ক্যাথরিন কিন্তু ইমাজিন করে নিল যে একটা অ্যাভালাঞ্চের মতো তাদের দৃষ্টি এবং তরবারি এই দুটো বর্ষিত হয়েছিল কাদের ওপর, শত্রু সৈন্যদের ওপর, ঠিক আছে। ইট ইজ দ্য রোমান্টিক আইডিয়া অফ দ্য ব্যাটেল হেল্ড বাই এ হোমস্টেয়ার। হোমস্টেয়ার মানে যারা যুদ্ধ থেকে অনেক দূরে যারা ঘরে থাকে তাদের দ্বারা একটা কিন্তু জাস্ট একটা রোমান্টিক আইডিয়া ব্যাটেলের সম্পর্কে। যারা অ্যাকচুয়ালি যুদ্ধ লড়ে তাদের কিন্তু যুদ্ধ সম্পর্কে এত রোমান্টিক আইডিয়া কখনোই থাকতে পারে না, কারণ তারা বাস্তব যুদ্ধের যে ক্রুয়েলটি সম্পর্কে তারা কিন্তু ভালোভাবে অবগত, ঠিক আছে। নাম্বার 13, ইট প্রুভস দ্যাট আওয়ার আইডিয়াস আর রিয়েল। ইট প্রুভস দ্যাট আওয়ার আইডিয়াস আর রিয়েল। হু সেজ দিস, এই কথাটা কে বলেছে? ব্রিং আউট দ্য আইরনিক্যাল ডিগ ইন দ্য রিমার্ক। এই রিমার্কটা মন্তব্যটার মধ্যে আইরনি কী আছে সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। আর এই কথাটা কে বলেছিল? তাহলে এই কথাটা কে বলেছিল? আমরা জানি কথাটা কে বলেছিল, কথাটা বলেছিল রায়না দ্য হিরোইন সেজ ইট, ইট প্রুভস দ্যাট আওয়ার আইডিয়াস আর রিয়েল। মানে আইডিয়াস বলতে এখানে কি বলতে চাইছে, রায়নার আইডিয়া যেটা ছিল সার্জিয়াসের সম্পর্কে, যে সার্জিয়াস একটা রোমান্টিক হিরো, সে বিশাল বীর, হ্যাঁ, ব্রেভ, সে প্রচণ্ড ব্রেভ, সেই যে আইডিয়াগুলো ছিল সেগুলো কিন্তু ও ওর মনে হয়েছে যে ওর মায়ের কাছে যুদ্ধের বর্ণনা শোনার পরে ওর মনে হয়েছে যে সে আইডিয়াগুলো একদম সঠিক আইডিয়া, সে তার যে আইডিয়াটা তার হিরো সম্পর্কে আছে মানে সার্জিয়াসের সম্পর্কে আছে তার সেগুলো কিন্তু একদম সঠিক, সেটাই বলছে ইট প্রুভস দ্যাট আওয়ার আইডিয়াস আর রিয়েল। তাহলে হু সেজ দিস, কথাটা কে বলেছে? রায়না দ্য হিরোইন সেজ ইট। রায়না আমাদের হিরোইন, নাটকের হিরোইন, যে সেই কিন্তু এই কথাটা বলেছে। ব্রিং আউট দ্য আইরনিক্যাল ডিগ ইন দ্য রিমার্ক। এখানে আইরনিক্যাল ডিগ বলতে কি বলা হচ্ছে, আইরনি কি আছে, আইডিয়াস আর আইডিয়াস, আইডিয়া তো আইডিয়া হয় অ্যান্ড ক্যান নট বি ফাউন্ড ইন দ্য রিয়েল লাইফ। তার বাস্তব যে জীবনে, সেই বাস্তব জীবনে কিন্তু তার অস্তিত্ব নেই, সেটা শুধুমাত্র একটা আইডিয়া মাত্র। ইট ইজ দ্য রোমান্টিক রাইনাস সেন্টিমেন্টাল অ্যাটিটিউড টু আইডিয়াস অ্যান্ড রিয়েলিটি। হ্যাঁ, এখানে রোমান্টিক আইডিয়াস যে রাইনার সেন্টিমেন্টাল অ্যাটিটিউড টু আইডিয়াস অ্যান্ড রিয়েলিটি, রিয়েলিটি এবং আইডিয়াস সম্পর্কে রাইনার যে সেন্টিমেন্টাল অ্যাটিটিউড সেটা কি এক্সপ্রেস করা হয়েছে, ঠিক আছে। তারপর নাম্বার 14 দেখো, হাউ আর রাইনাস হিরোইক রোমান্টিক আইডিয়াস ডেভেলপড। কীভাবে রাইনার হিরোইক আইডিয়াগুলো ডেভেলপড হয়েছিল, কীভাবে ডেভেলপড হয়েছিল? তাহলে রাইনাস হিরোইক আইডিয়াস ওয়ার ফেড বাই দ্য পোয়েট্রি অফ বাইরন অ্যান্ড পুশকিন। বাইরন যে রোমান্টিক পোয়েটস অফ ইংল্যান্ড, আর পুশকিন হচ্ছে রাশিয়ান একটা রোমান্টিক পোয়েট, এদের লেখা কবিতা পড়ে পড়ে কিন্তু রায়নার যে রোমান্টিক আইডিয়া এগুলো কিন্তু ডেভেলপড হয়েছিল। অ্যান্ড অলসো বাই আর ফ্রিকুয়েন্ট ভিজিট টু অপেরা অ্যাট বুকারেস্ট। আর বুকারেস্ট বলে একটা জায়গা আছে যেটা হচ্ছে রোমানিয়ার ক্যাপিটাল, সেখানে ও অপেরা দেখতে যেত, সেই অপেরার ইনফ্লুয়েন্স কিন্তু তার উপর পড়েছিল। সো হার রোমান্টিক আইডিয়াস আর আর্টিফিশিয়াল, তার রোমান্টিক আইডিয়াগুলো কিন্তু আর্টিফিশিয়াল, ঠিক আছে। তাহলে তার এই যে রোমান্টিক আইডিয়াগুলো ছিল সেগুলো কিসের জন্য ডেভেলপড হয়েছিল? সে বাইরন আর পুশকিনের কবিতা পড়তো, আর রোমানিয়ার যে ক্যাপিটাল সেটা হচ্ছে বুকারেস্ট, সেখানে একটা অপেরা হতো, সে অপেরা দেখতে যেত। নাম্বার 15, আই ডাউটেড হিম। হু ডাউটেড হুম, কে কাকে ডাউট করেছিল? হোয়াট ডাজ দ্য স্পিকার মিন? স্পিকার এই লাইনটার মধ্যে দিয়ে কি বলতে চাইছেন? তাহলে দেখো, রায়না ডাউটেড সার্জিয়াস, আই ডাউটেড হিম মানে রায়না সার্জিয়াসকে ডাউট করেছিল বলতে রায়নার সবসময় মনে হতো যে আমি যে রোমান্টিক আইডিয়াটা সার্জিয়াসের জন্য আমার মনে আছে, সেই রোমান্টিক আইডিয়াটা সত্যি সার্জিয়াস বীর তো, এই যে ব্যাপারগুলো রায়নার মনের মধ্যে ছিল, সেই জন্য ও বলছে যে আই ডাউটেড হিম। রায়না কিন্তু এটা বলেছিল যে রায়না ডাউটেড সার্জিয়াস। তাহলে হু ডাউটেড হুম, কে কাকে ডাউট করেছিল? এখানে আমরা দেখতে পাচ্ছি রায়না ডাউট করেছিল কার সম্বন্ধে? সার্জিয়াসের বীরত্ব সম্পর্কে। হোয়াট ডাজ দ্য স্পিকার মিন? স্পিকার কি বলতে চাইছেন, বোঝাতে চাইছেন? সি ডাউটেড সার্জিয়াস ক্যাপাসিটি টু ফুলফিল হার রোমান্টিক আইডিয়াস অ্যাবাউট হিম। মানে তার সম্পর্কে, সার্জিয়াসের সম্পর্কে রায়নার যে রোমান্টিক অ্যাটিটিউডগুলো ছিল, আইডিয়াসগুলো ছিল, সেগুলোকে সার্জিয়াস ফুলফিল করতে পারবে তো বাস্তবে?
হ্যাঁ, সেইটা নিয়ে কিন্তু রায়না ডাউট ছিল। সি থট দ্যাট রিয়েল লাইফ ফল শর্ট অফ আইডিয়াস। হুম সি থট দ্যাট রিয়েল লাইফ ফল শর্ট অফ আইডিয়ালস। দাস রায়না হ্যাজ মিসগিভিংস অ্যাবাউট হার রোমান্স। তাহলে রায়নার কিন্তু তার যে সার্জিয়াসের সম্পর্কে যে রোমান্টিক আইডিয়াগুলো ছিল সেগুলো কি বাস্তবে সত্যি প্রমাণিত হতে পারবে কখনো, সেই নিয়ে কিন্তু তার ডাউট ছিল। এবার যখন ক্যাথরিনের কাছে সে তার মানে ফিয়ন্সের বীরত্বের কথা শুনেছিল তখন কিন্তু সে এই কথাটা স্বীকার করেছিল, অ্যাডমিট করেছিল যে আই ডাউটেড হিম। ঠিক আছে। নাম্বার 16, হোয়াট কাইন্ড অফ লাভ রায়না হ্যাজ ফর সার্জিয়াস। সার্জিয়াসের জন্য রায়নার কীরকম ধরনের ভালোবাসা ছিল। তাহলে রায়না হোয়াটসঅ্যাপ দ্য ফটোগ্রাফ অফ সার্জিয়াস। আমরা দেখবো যে ফটোগ্রাফটাকে সে কোনো নিজের বুকের মধ্যেও চেপে ধরেনি, সে কিন্তু একদম হায়ার প্লেসে তুলে ধরে যেন সে সেটাকে ওয়ার্শিপ করছে। যখন সে সার্জিয়াসের পোর্ট্রেটটা ধরেছিল তখন আমরা দেখেছিলাম রায়না ওয়ার্শিপস দ্য ফটোগ্রাফ অফ সার্জিয়াস। সি ইজ দ্য ডেভোটি অফ হায়ার লাভ। সে হচ্ছে হায়ার লাভের ডেভোটি, একটা ভক্ত। দেয়ার ইজ নাথিং ফিজিক্যাল অ্যাবাউট ইট। এখানে কিন্তু কোনো ফিজিক্যালের ব্যাপার নেই, সে কিন্তু একদম একজন ভক্তের মতো সার্জিয়াসকে ভালোবাসে। হলো। তা নাম্বার 17, when does a man enter Raina's bed chamber, how does he behave? When does a man enter Raina's bed chamber? কখন একজন ব্যক্তি রায়নার বেড চেম্বারে ঢুকেছিল, and how does he behave? কিভাবে সে বিহেভ করেছিল রায়নার সাথে। তাহলে a man enters Raina's bed chamber through the broken shutters at midnight. মাঝরাতে ব্রোকেন শাটার, রায়নার একটা যে শাটার থাকবে সেই শাটারের যে বোল্ট সেটা ভেঙে থাকবে, তার জন্য সেই ব্রোকেন শাটারের থ্রু দিয়ে মধ্য দিয়ে কিন্তু ওই ম্যানটা ঢুকবে, স্ট্রেঞ্জারটা, যেটা আমরা পরে দেখবো যে কে, ব্লুমসলি। অ্যান্ড হি থ্রেটেন্স রায়না অ্যাট দ্য পয়েন্ট অফ দ্য রিভলভার। সে কিন্তু বন্দুক দেখিয়ে রায়নাকে কিন্তু ভয় দেখাবে। তারপরে দেখো নাম্বার 18, হাউ ইজ দ্য ম্যান হু এন্টার্স রায়নাস বেড চেম্বার ডেসক্রাইব। কীভাবে ম্যানটাকে ডেসক্রাইব করা হয়েছিল, যে মানুষটা, মানে অর্থাৎ এখানে ব্লুমসলির কথা বলা হচ্ছে, যে ব্লুমসলি যখন রায়না চেম্বারে ঢুকেছিল তাকে কীভাবে প্লেরাইট ডেসক্রাইব করেছিলেন। দ্য ম্যান ইজ অ্যাবাউট 35। ম্যানটা কে ছিল 35, অ্যারাউন্ড 35, তার আশেপাশে 35 আশেপাশে বয়স ছিল। অ্যান্ড হি ইজ বেসপ্যাটার্ড উইথ মাড অ্যান্ড ব্লাড অ্যান্ড স্নো। তার গায়ে, গোটা গায়ে, পোশাক আশাকে রক্ত, তারপরে কাদা এবং বরফ লেগে আছে। হি ইজ টায়ার্ড অ্যান্ড হাংরি। সে টায়ার্ড ছিল অ্যান্ড হাংরি ছিল। তাহলে তিনটে ছোট্ট সেন্টেন্সে তোমরা এটাকে ডেসক্রাইব করতে পারো এই ম্যানটাকে। সেটা কি, দ্য ম্যান ইজ অ্যাবাউট 35, 35 বছর মতো ওই লোকটার বয়স ছিল। হি ইজ বেসপ্যাটার্ড উইথ মাড, ব্লাড অ্যান্ড স্নো। সে একদম পুরো কাদা, রক্ত এবং বরফে মাখা ছিল। অ্যান্ড হি ইজ টায়ার্ড অ্যান্ড হাংরি। সে প্রচণ্ড ক্লান্ত ছিল এবং হাংরি ছিল। আমরা পরে দেখবো যে নাটকটা যখন প্রোগ্রেস করবে তখন আমরা দেখবো কি, যে সে প্রায় 48 ঘন্টা মতো সে কিন্তু ঘুমাতে পারেনি যুদ্ধের জন্য। নাম্বার 19, ইট ইজ আওয়ার ডিউটি টু লিভ অ্যাজ লং অ্যাজ উই ক্যান। তাহলে এই কথাটা কে বলেছিল, হু সেজ দিস অ্যান্ড টু হুম, হোয়াট ডাজ ইট সাজেস্ট। তাহলে কি বলেছে, ইট ইজ আওয়ার ডিউটি টু লিভ অ্যাজ লং অ্যাজ উই ক্যান। যতদিন আমরা পারি ততদিন আমাদের বাঁচাটাই কিন্তু আমাদের কর্তব্য। তাহলে এই কথাটা কে বলেছিল, এই কথাটা বলেছিল দ্য ম্যান, যে ম্যানটা কিন্তু রায়নার বেড চেম্বারে ঢুকেছিল, অর্থাৎ ব্লুজলি। হ্যাঁ, তাহলে দ্য ম্যান ব্লুজলি সেজ দিস টু রায়না ইন রিপ্লাই টু হার টন্ট দ্যাট সাম সোলজার্স আর অ্যাফ্রেড টু ডাই। যখন রায়না ওকে টন্ট করেছিল যে কিছু কিছু সৈন্য আবার মরতেও ভয় পায়, তখন কিন্তু আমাদের ব্লুজলি কিন্তু যে যথেষ্ট প্র্যাগম্যাটিক, বাস্তববাদী, সে কিন্তু এই কথাটা বলেছিল যে ইট ইজ আওয়ার ডিউটি টু লিভ অ্যাজ লং অ্যাজ উই ক্যান। এটা আমাদের কর্তব্য যে আমরা যতদিন পারবো ততদিন আমাদের বাঁচতে চাওয়াটা, এটা আমাদের কর্তব্য, বাঁচাটা আমাদের কর্তব্য। ঠিক আছে। আর কি বলেছিল, যে এটা কি বোঝাতে চাইছে, হোয়াট ডাজ ইট সাজেস্ট। এটা সাজেস্ট করছে যে সোলজার্স আর হিউম্যান বিংস অ্যান্ড সেলফ প্রিজার্ভেশন ইজ দ্য ফান্ডামেন্টাল ইনস্টিংক্ট অফ হিউম্যান বিংস। তাহলে যে নিজেকে রক্ষা করার যে ব্যাপারটা, সেটা একটা ফান্ডামেন্টাল ইনস্টিংক্ট, একটা মৌলিক প্রবৃত্তি যেটা সব মানুষের থাকে, এবং সোলজাররা যেহেতু মানুষ তাই সোলজারেও কিন্তু সেই মৌলিক প্রবৃত্তিটা আছে। তাই রায়নার এই রায়নাকে যে টন্ট করে বলেছিল যে কিছু কিছু সৈন্য মরতে চাই, তখন সেই টন্টের উত্তরে কিন্তু ব্লুমসলি এই কথাটা বলেছিল যে ইট ইজ আওয়ার ডিউটি টু লিভ অ্যাজ লং অ্যাজ উই ক্যান। মানে কি বলতে চাইছে, যে প্রত্যেকটা মানুষেরই বেঁচে থাকার যে ইচ্ছা আছে এবং নিজেকে যে আত্মরক্ষার অধিকার আছে। হ্যাঁ, আত্মরক্ষা করাটা হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা ফান্ডামেন্টাল ইনস্টিংক্ট, একটা মৌলিক প্রবৃত্তি। তার জন্য প্রত্যেকটা মানুষের, এবার সোলজাররা যেহেতু মানুষই হয়, তার জন্য তাদেরও কিন্তু বেঁচে থাকার যে এই যে প্রবৃত্তিটা বা তাদের যে আত্মরক্ষা করার যে প্রবৃত্তিটা, সেটা কিন্তু তাদের আছে। ঠিক আছে। নাম্বার 20, ইট ইজ নট দ্য উইপেন অফ এ জেন্টলম্যান। এটা কোনো জেন্টলম্যানের উইপেন নয়। হোয়াট উইপেন ইজ রেফার টু, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা একটা, যে ইট ইজ নট দ্য উইপেন অফ এ জেন্টলম্যান, এটা কোনো জেন্টলম্যানের উইপেন হতে পারে না। হুম হোয়াট উইপেন ইজ রেফার টু, কোন উইপেনের কথা বলা হচ্ছে, দ্য ফিউগিটিভ সোলজার্স হু এন্টার্স রায়নাস বেড চেম্বার কিপস অ্যাওয়ে দ্য ক্লক অফ রায়না ফ্রম হার। রায়না রিগার্ড ইজ অ্যাজ আনসিভিলারাস অ্যান্ড আনজেন্টলম্যান লাইক।
ঠিক আছে, তাহলে আমরা দেখবো যে যখন ও বেড চেম্বারে ঢুকবে, তখন রায়না যখন দরজার দিকে যাবে, তখন ও ক্লোকটা কিন্তু পরের দিকে ক্লোকটা কিন্তু নিয়ে নেবে ব্লুজলি। কেন নিয়ে নেবে? ওর মাথায় আসবে যে ক্লোকটা যদি আমি নিয়ে নিই, তাহলে যেহেতু ওর ওর স্লিপিং ড্রেস পরে আছে, এই ড্রেস পরে ও কাউকে রিসিভ করতে পারবে না রায়না। তার জন্য কিন্তু ওর যে ক্লকটা, সেই ক্লকটা কিন্তু ব্লুজলি কিন্তু নিয়ে নেবে, বলবে যে এটা হচ্ছে বেস্ট উইপেন। হ্যাঁ, ঠিক আছে। তো কি বলা হচ্ছে, দ্য ফিউগিটিভ সোলজার্স হু এন্টার্স রায়নাস বেড চেম্বার কিপস অ্যাওয়ে দ্য ক্লক অফ রায়না ফ্রম হার। তার কাছ থেকে কিন্তু ওর যে ক্লকটা সেটা নিয়ে নেবে। রায়না রিগার্ডস ইস অ্যাজ আনসিভিলারাস অ্যান্ড আনজেন্টলম্যান লাইক। রায়না এই কাজটা কি বলবে, এই উইপেনটাকে, যেটাকে ও উইপেন বলবে, সেটা কি বলবে, যেটা কখনো একটা ভদ্রলোকের উইপেন হতে পারে না। ফর দ্য ম্যান দিস ইজ এ বেটার উইপেন অফ প্রিভেন্টিং দ্য ওম্যান ফ্রম রেইজিং অ্যান অ্যালার্ম। সে কাউকে ডাকতে পারবে না, যেহেতু সে পুরোপুরি ওয়েল ড্রেসড অবস্থায় নেই, সেই জন্যই ব্লুসলি কিন্তু এটা করেছিল। এবার রায়না এটা করার পরে রায়নার রিমার্কটা কি ছিল, যে ইট ইজ নট দ্য উইপেন অফ এ জেন্টলম্যান। এটা কোনো সত্যিকারের যারা ভদ্রলোক, তাদের এটা একটা উইপেন হতে পারে না। নাম্বার 21, 9 সোলজার্স আউট অফ 10 আর বর্ন ফুলস। দশটার মধ্যে 9টা সোলজার মানে বোকা। তাহলে এখানে কি বলা হচ্ছে, হু সেজ দিস অ্যান্ড হোয়াট ডাজ হি মিন, কে বলেছে এবং কি বোঝাতে চাওয়া হচ্ছে। তাহলে দ্য ম্যান সেজ ইট টু রায়না, অর্থাৎ কে বলেছে, ব্লুজলি রায়নাকে এই কথাটা বলেছে। হোয়েন হি হাইডস, কখন বলেছে এবং কি বোঝাতে চাইছে, যে হোয়েন হি হাইডস বিহাইন্ড দ্য কার্টেন্স টু অ্যাভয়েড দ্য সার্চ পার্টি যখন ভেতরে ঢুকে পড়েছিল রায়নাকে খোঁজ করার, ব্লুজলিকে খোঁজ করার জন্য, ব্লুজলিকে খোঁজ করার জন্য যখন সার্চ পার্টি চলে এসেছিল, বুলগেরিয়ান আর্মি যখন চলে এসেছিল, তখন কিন্তু এই কথাটা বলেছিল। ওই ব্লুজলি কাকে বলেছিল, রায়নাকে বলেছিল যে 9 soldiers out of 10 আর বর্ন ফুলস। কি বোঝাতে চাওয়া হচ্ছে, হি মিনস দ্যাট সোলজার্স আর ফুল অ্যান্ড দে ক্যান বি ফুল। সোলজার বোকা এবং তাদেরকে কিন্তু সহজেই বোকা বানানো যেতে পারে, এটাই কিন্তু রায়নাকে বোঝাতে চেয়েছে। কে বোঝাতে চেয়েছে? ব্লুজলি, অর্থাৎ সেই স্ট্রেঞ্জ ম্যানটা যে রায়নার বেড চেম্বারে ঢুকেছিল। নাম্বার 22, আই উইল হেল্প ইউ, আই উইল সেভ ইউ, হু সেজ দিস। এই কথাটা কে বলেছিল, আই উইল হেল্প ইউ, আই উইল সেভ ইউ? এই কথাটা কে বলেছিল? রায়না সেজ টু দ্য ম্যান, অর্থাৎ রায়না কাকে বলেছিল? ব্লুজলিকে কিন্তু এই কথাটা বলেছিল। হুম উইল দ্য স্পিকার সেভ, কাকে স্পিকার বাঁচাবে, অর্থাৎ রায়না কাকে বাঁচাবে? হু হ্যাজ এন্টার্ড হার বেড চেম্বার অ্যাট মিডনাইট, অর্থাৎ রায়না সেজ টু দ্য ম্যান হু হ্যাজ এন্টার্ড হার বেড চেম্বার অ্যাট মিডনাইট। মাঝরাতে যে রায়নার ঘরে ঢুকেছিল, তার উদ্দেশ্যে কিন্তু রায়না এই কথাটা বলেছিল। এবার রায়না কাকে সেভ করবে? হি ইজ এ ফিউগিটিভ সোলজার ইন এ ডিপ্লোরেবল কন্ডিশন। রায়না ইজ মুভ টু পিটি অ্যান্ড ওয়ান্টস টু সেভ দ্য ম্যান ফ্রম দ্য সার্চ পার্টি। তাহলে রায়না কিন্তু তার প্রতি করুণা হয়। সে ছিল একটা ফিউগিটিভ সোলজার, সে পলাতক, একটা যুদ্ধক্ষেত্র থেকে একটা পলাতক একটা সৈন্য ছিল, এবং সেই তার যে ডিপ্লোরেবল কন্ডিশন, তার যে প্রেডিকামেন্ট দেখে রায়নার কিন্তু প্রচণ্ড করুণা হয়, এবং সে ঠিক করে যে সে তাকে বাঁচাবে। ঠিক আছে, তাহলে কাকে বাঁচানোর কথা বলা হচ্ছে এখানে? ব্লুজলিকে বাঁচানোর কথা বলা হচ্ছে, যে ছিল একটা ফিউগিটিভ সোলজার। ঠিক আছে, হোয়াই ডাজ দ্য স্পিকার ওয়ান্ট টু সেভ, কেন বাঁচাতে চেয়েছিল? কারণ উত্তরটাও কিন্তু এক লাইনে দেখো লেখা আছে, যে হি ইজ এ ফিউগিটিভ সোলজার ইন এ ডিপ্লোরেবল কন্ডিশন, রায়না ইজ মুভ টু পিটি অ্যান্ড ওয়ান্টস টু সেভ দ্য ম্যান ফ্রম দ্য সার্চ পার্টি। এই 3 লাইনের মধ্যে কিন্তু এই 3টে আনসার কিন্তু ভালোভাবে লেখা আছে গুছিয়ে। ঠিক আছে, তারপরে দেখো নাম্বার 23, এ ডেভিল অফ এ ফাইট, হু সেজ দিস। এই কথাটা কে বলেছিল? দ্য ম্যান হু এন্টার্স রায়নাস বেড চেম্বার অ্যাট নাইট সেজ দিস। যে রায়নার বেড চেম্বারে ঢুকেছিল রাত্রে, সে কিন্তু এই কথাটা বলেছিল। কি বলেছিল? এ ডেভিল অফ ফাইট। হোয়াই ডাজ দ্য স্পিকার সে ইট, কেন স্পিকার এটা বলেছিল, অর্থাৎ ব্লুজলি এই কথাটা কেন বলেছিল? হি উইল গিভ এ টেরিবল ফাইট ইন কেস হি ইজ ফাউন্ড বাই দ্য রাশিয়ান সোলজার্স। এবার সার্চ পার্টি, অর্থাৎ রাশিয়ান সোলজাররা তাকে খোঁজ করার জন্য চলে এসেছিল। এবার সে যদি সার্চ পার্টি দ্বারা ধরা পড়ে যায়, তখন তাকে কিন্তু লড়াই করতে হবে। সেই জন্য সে এই কথাটা বলেছিল, যে হি উইল গিভ এ টেরিবল ফাইট ইন কেস হি ইজ ফাউন্ড বাই দ্য রাশিয়ান সোলজার্স। দিস শোজ দ্যাট, এটা কি সাজেস্ট করছে? দিস শোজ দ্যাট দ্য ম্যান ইজ রেডি টু ফাইট হোয়েন হি হ্যাজ টু, অর্থাৎ এই ব্রুসলি কিন্তু যখন লড়াই করার প্রয়োজন হবে, তখন কিন্তু সে লড়াই করার জন্য একদম প্রস্তুত। নাম্বার 24 দেখো কি বলছে, অ্যান্ড দেয়ার ওয়াজ ডন কুইজোট ফ্লাউরিসিং লাইক এ ড্রাম মেজর। অ্যান্ড দেয়ার ওয়াজ ডন কুইজোট ফ্লাউরিসিং লাইক এ ড্রাম মেজর। হু ওয়াজ ডন কুইজোট? ডন কুইজোট কে? ডন কুইজোট ওয়াজ দ্য রোমান্টিক অ্যাডভেঞ্চারাস হিরো অফ দ্য স্প্যানিশ রোমান্স অফ দ্য সেম নেম রিটেন বাই সার্ভেন্টাস। সার্ভেন্টাসের দ্বারা লেখা যে ডন কুইজোট, আমরা জানি। তাহলে ডন কুইজোট কি? ডন কুইজোট কে ছিলেন? ডন কুইজোট ওয়াজ দ্য রোমান্টিক অ্যাডভেঞ্চারাস হিরো, একটা রোমান্টিক অ্যাডভেঞ্চারাস হিরো ছিল অফ স্প্যানিশ রোমান্সের। ঠিক আছে, যেটা লিখেছিল ডন কুইজোট নামে সার্ভেন্টাস। বেশ, এবার হু ইজ কল ডন কুইজেট, কাকে এখানে ডন কুইজেট বলা হয়েছে? হি চার্জড এ উইন্ডমিল টেকিং ইট টু বি এ জায়েন্ট সার্জিয়াস ইন হিজ ক্যাভেলারি চার্জ অ্যাক্টেড ইন দ্য সেম ফুলিশ ম্যানার। তাহলে হোয়াট ডাজ দ্য স্পিকার সাজেস্ট, স্পিকার কি বোঝাতে চেয়েছে? তাহলে এখানে যে ডন কুইজেটের কথা বলা হচ্ছে, সে
তার যে কন্ডাক্টটা ছিল সার্জিয়াসের কন্ডাক্টটার সঙ্গে কিন্তু এখানে তুলনা করেছে ব্লুজলি। ঠিক আছে, তো ব্লুজলি কি বলছে যে হি চার্জড এ উইন্ড মিল টেকিং ইট টু বি এ জায়েন্ট। সে জায়েন্ট ভেবে ওটাকে উইন্ড মিলকে চার্জ করতে গেছিল। ঠিক আছে, হি চার্জড এ উইন্ড মিল টেকিং ইট টু বি এ জায়েন্ট। ঠিক সেরকম সার্জিয়াসও কিন্তু মানে তোমার আর্টিলারির সামনে আর্টিলারি যারা আর্টিলারি সোলজারদের সামনে কিন্তু সে ক্যাভেলারি নিয়ে চার্জ করতে চলে গেছিলো, সেটা একটা বোকামির মতো ছিল। সেইটাকেই কিন্তু তুলনা করেছে এখানে সার্জিয়াস, যে যে রোমান্টিক অ্যাডভেঞ্চারাস হিরো ডন কুইজেট যেমন করেছিল, ঠিক সেরকম সার্জিয়াসও এখানে বোকামি ভরা একটা কাজ করেছে। ঠিক আছে, ফুলিশ ম্যানারে একটা কাজ করেছে। তো এখানে ডন কুইজেটের সঙ্গে কার তুলনা করা হয়েছে? সার্জিয়াসের কিন্তু তুলনা করা হয়েছে। নাম্বার 25 দেখো, আই ক্যান্ট মেক ইউ। সো আমরা এই 24 কোশ্চেন আজকে আলোচনা করব। আজকে এইটুকুই থাক, 24 কোশ্চেন। তো আশা করি ভিডিওটা হেল্পফুল হবে, কাজে লাগবে। তোমরা এই কোশ্চেনগুলো নোট ডাউন করে নিতে পারো। এখানের মধ্যে ইম্পর্টেন্ট কোশ্চেন, সব যে ইম্পর্টেন্ট তা নয়, তবে মোটামুটি বেশ কিছু আছে। যেমন নাম্বার 2, যে হোয়েন ওয়াজ সজ আর্মস অ্যান্ড দ্য ম্যান স্টেজড, এই কোশ্চেনটা কখন স্টেজ করা হয়েছিল, কোথায় স্টেজ করা হয়েছিল এটা। তারপরে প্লেজেন্ট কমেডি কেন বলা যাবে, হ্যাঁ, হিস্ট্রিক্যাল প্লে বলা যাবে কি না। তারপরে এখানে যেটা আছে, যে হোয়াট ডাজ স মিন বাই ইট ইজ হাফ রিচ বুলগেরিয়ান হাফ চিপ ভিয়েনিস, কেন বলেছিল এই কথাটা। হ্যাঁ, টার্কিশ ওটোমান কি। তারপরে এইদিকে স্পিচ থেকে যে স্পিচ রিলেটেড যে কোশ্চেনগুলো আছে, দেয়ার হ্যাজ বিন এ ব্যাটেল, কে বলেছিল, কাকে বলেছিল, ক্যাভেলারি চার্জ, থিঙ্ক অফ দ্যাট। এই যে কোশ্চেনটা 13, যেটা ইট প্রুভস দ্যাট আওয়ার আইডিয়াস আর রিয়েল, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এগুলো কিন্তু সবগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট আছে। তো এগুলো কিন্তু তোমরা দেখতে পারো, আবার নোট ডাউনও করে নিতে পারো। যদি হেল্পফুল হয় বলে মনে হয় তোমাদের, তাহলে এটা কিন্তু নোট ডাউনও করে নিতে পারো।